আজকে আমি রয়েছি কসবা বিধানসভার সিপিআইএম প্রার্থী দীপু দাসের সঙ্গে। দীপুদি প্রচারে ব্যস্ত, সেই ব্যস্ততার মধ্যে আজ আমরা দীপুদির থেকে কিছুটা সময় চেয়ে নিয়েছি, দীপুদির সঙ্গে একটু কথা বলবো। দিদি, প্রথমেই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। দিদি, প্রথম যে প্রশ্নটা করব, যে কসবা বিধানসভার আপনার কাছে নতুন নয়, আপনি 67 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, দীর্ঘদিন আপনি এই কসবাকে চেনেন। আজ আপনি কসবা বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি আজকে মানুষের কাছে যখন যাচ্ছেন, আপনি কীরকম রিয়াকশান পাচ্ছেন যদি একটু বলেন। হ্যাঁ, ঠিকই বলেছে যে কসবা বিধানসভাটা আমার কাছে খুবই পরিচিত। আর 67তেই আমার 67 ওয়ার্ডেই আমার জন্ম এবং সেখানেই আমি এখনও বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে সেখানে আছি। অঞ্চল আমার পরিচিত। কিন্তু আমি যখন ভোটের জন্য মানুষের কাছে যাচ্ছি, আমি দেখছি ভীষণ সাড়া। মানুষ ভীষণভাবে মানে তার সুখ দুঃখের কথা বলছেন, তার অভাব অভিযোগের কথা বলছেন, তিনি আমাদের সাদরে সমর্থন করবেন তার কথা বলছেন এবং এই সমর্থনে আমাদের পাশে থাকার কথা তারা বারবার বলছেন এবং বলছেন যে আপনি ফিরে আসুন, আমরা চাই যে আপনি এখানে জয়ী হয়ে আসুন। দিদি, আপনাকে একটা প্রশ্ন করব, যে 67 মানে কসবা বিধানসভা নিরিখে যদি দেখি, এখানে কিন্তু ল অ্যান্ড অর্ডারটা একটা ইস্যু। এখানে আমরা বারবার দেখেছি, কিছুদিন আগেও আমরা দেখেছি যে এখানে কাউন্সিলরের ওপরে গুলি চলেছে, কাউন্সিলর ছিলেন রাস্তায়, তার ওপর গুলি চলেছে। এই যেখানে আমরা ইন্টারভিউ করছি, এর থেকে ঢিলছোড়া দূরত্বে কাঁকুলিয়া, এই কাঁকুলিয়াতে বোমাবাজির ঘটনা আমরা শুনি। আমি বলছি দিদি, আপনি বলুন বা 92-তে বা ইভেন 91-এ বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় বামপন্থী কাউন্সিলর দেখেছিলাম। তারপর এই চিত্রটা পরিবর্তন হয় এবং তারপরে আমরা দেখছি যে একটা ঘটনা প্রবাহ দেখতে পাচ্ছি, যে ল অ্যান্ড অর্ডার একটা ইস্যু আছে। আপনি এই জিনিসটাকে কিভাবে দেখছেন? এই ল অ্যান্ড অর্ডার ইস্যুটা কতটা সিরিয়াস কনসার্ন বলে আপনি মনে করেন, যদি একটু বলেন। হ্যাঁ, প্রথমে কথা বলবো যে একদম ঠিক কথা। আমাদের কসবা যখন 72-77 সালে ছিল, সেই সময় দুষ্কৃতীদের একটা মানে আখড়া ছিল কসবাটা। মানুষ ভয় পেত, কোনো ট্যাক্সি চালক আসতে চাইতেন না কসবায়, যে না কসবায় বোমাবাজি হয়, কসবায় সমাজ বিরোধীরা রয়েছে। কিন্তু পরবর্তী সময় 77 সালে বামফ্রন্ট সরকার আসার পর এবং তারও পরে যখন আমাদের সামগ্রিক বামফ্রন্টের উন্নয়নের অঙ্গ হিসাবে ইস্টার্ন বাইপাসটা যখন আমাদের হলো, সেই সময় দাঁড়িয়ে এখানে সেই কসবার চেহারাটা পাল্টে গেল। নতুন নতুন বসতি স্থাপন হলো, বাড়িঘর হলো, বহু মানুষ নিরাপত্তা নিয়ে কসবায় আসতে শুরু করলেন। কসবার নাগরিক আন্দোলন সেই সময় দাঁড়িয়ে কসবাকে সমাজবিরোধী মুক্ত কসবা গড়ে তুলতে হবে, তার লড়াইয়ে সেই উন্নত ঘটিয়েছে। ফলে আজকে কসবাটা 2011-র আগে যে পরিস্থিতি ছিল, আজকে 2011-র পর সেই কসবার চেহারা পাল্টে গেছে। পাল্টে গেছে মানে যে সরকার এসছে, তুমি ঠিকই বলেছো যে সরকার এসছে সেই সরকারেরই একজন প্রতিনিধি, পৌর প্রতিনিধি, তিনি গুলি তার উপর গুলি চালানোর ঘটনা ঘটেছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো অপরাধী ধরা পড়েনি এবং মূল অভিযুক্তকে তাও এটা জানা যায়নি। প্রতিদিন আমরা কসবায় দেখছি গণ্ডগোল, মারপিট, গুলি চালানো, নিজেদের মধ্যে সমস্যা, মানুষের উপর আক্রমণ, এই ঘটনা প্রতি মুহূর্তে বেড়ে যাচ্ছে। দেখবে এই যে আগে আমাদের কসবাতে এরকম বাইক বাহিনী ছিল না, একসঙ্গে একেবারে শুরুর করে বাইক চলে যাচ্ছে, রাত্রি 12টা, 1টা, 1:30, 2টো, কোনো বিষয়, কোনো নিয়ম নেই। প্রশাসনের কোনো ভূমিকাই এর মধ্যে আমরা দেখতে পাই না। এবং যখন তখন যেখানে সেখানে আপনি দেখবেন যে অল্প বয়সী ছেলেদের থেকে শুরু করে অন্ধকারের মধ্যে কোথাও মদ খাওয়া হচ্ছে, কোথাও আড্ডা দেওয়া হচ্ছে, মানে এমনভাবে পরিস্থিতি তৈরি করছে যে আশেপাশের মানুষ নিরাপত্তার অভাব বোধ করছে। প্রতিনিয়ত মানুষকে একটা আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। আর প্রশাসনের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, যে প্রশাসন হচ্ছে একেবারে দলদাসে পরিণত হয়েছে। পুলিশের একদম একাংশ তাদের সঙ্গে থাকছে এবং সকালবেলা থেকে রাত পর্যন্ত তাদের এই চেহারাটা প্রশাসন দেখার পরও কোনো রকম গুরুত্বপূর্ণ ভূমিকা তারা গ্রহণ করতে পারছেন না, কারণ তারা তাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। ফলে প্রশাসন এবং এই বাইক বাহিনী, সিন্ডিকেট বাহিনী একটা কসবার মধ্যে একটা ত্রাস তৈরি করে ফেলেছে। আমরা এই নির্বাচনে মানুষের কাছে এই কথাটা বলতে চাই যে এর মূল মাথা কারা? এর মূল মাথা হচ্ছে কাউন্সিলররা, এর মূল মাথা হচ্ছে বিধায়ক যিনি আছেন তিনি। ফলে এই যে দেখবেন এই যে নির্বাচনী প্রচার হচ্ছে, পথসভাগুলো হচ্ছে, তারা করছেন, বিভিন্ন জায়গায় প্রচার করছেন, কোথা থেকে লোক আসছে, কারা এরা, কেউ চেনে না। বিভিন্ন জায়গা থেকে, বাইরে থেকে ছেলেরা এসে কসবার মধ্যে ঘুরে বেড়াচ্ছে।
ফলে এই পরিস্থিতিটা যে তৈরি করছে, ফলে আজকে ক্ষমতায় থেকে তারা এই কসবাকে যে পরিস্থিতি জায়গায় নিয়ে যাচ্ছে, আমরা বলছি যে আগামী নির্বাচনে এই উন্নত কসবা গড়তে, একটা সমাজবিরোধী মুক্ত কসবা গড়তে, একটা সুন্দর কসবা গড়তে বামপন্থীদের পাশে থাকুন। আপনাদের সঙ্গে থেকে লড়াই করে আমরা সেই কসবাকে আবার পুনরুদ্ধার করব। যে কসবা ৭২ থেকে ৭৭-এর পর সরকার আসার পর যে কসবা মানুষকে একটা শান্ত পরিবেশ দিয়েছিল, এখানে ছেলেমেয়েরা রাস্তাঘাটে বেরোতে পারতো। আজকে দেখবেন কসবা ল কলেজ আমাদের চোখের সামনে কীভাবে একটা ঘটনা ঘটছে, কিন্তু পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, কোনো ভূমিকা তাদের নেই। ফলে এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য মানুষও কিন্তু এই কাজ থেকে মুক্তি পেতে চায়। আমি যখন মানুষের কাছে গেছি, বলছে এইখান থেকে মুক্তি দিন দিদি, আমাদের পরিবার পরিজনকে নিয়ে আমরা যেন থাকতে পারি তার ব্যবস্থা করুন। তাহলে আমরাও প্রতিজ্ঞাবদ্ধ এই নির্বাচনে মানুষের সঙ্গে থেকে উন্নত কসবা গড়তে চাই আগামী দিনে। তার জন্যই বামপন্থীদের ভোট দেওয়ার আহ্বান আমরা জানাচ্ছি। দিদি, আপনি সিন্ডিকেটের কথা বললেন বা আপনি বাইক বাহিনীর কথা বললেন, খুবই প্রাসঙ্গিক। কিন্তু দিদি, আরেকটা জিনিসও বলবো যে ১৬ সালের পর থেকে কিন্তু আমরা ধীরে ধীরে দেখেছি, বা ১৮ সালের পর থেকে আমরা দেখেছি যে এখানে কিন্তু বিজেপির উত্থান হয়েছে, এবং বিজেপি কিন্তু এখানে বারবারই যেটা একটা করার চেষ্টা করছে, ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে। যে আমরা যদি, আমি একদম স্পেসিফিক্যালি বলতে পারি যে আমরা যদি ঢাকুরিয়া এলাকাটা দেখি, যেখানে একটু হিন্দু মেজরিটি, সেখানে বিজেপির ভোট বেড়েছে। আর যদি আমরা কম্পারেটিভলি একটু মুসলিম এলাকাগুলো দেখি, সেখানে তৃণমূলের ভোট বেড়েছে। এই মেরুকরণের জায়গায় আপনি বা আপনার দল যেখানে বারবার খুব রুটেড ইস্যুগুলো নিয়ে কথা বলছেন, বা খুব স্থানীয় ইস্যুগুলো নিয়ে কথা বলছেন, আপনার কি মনে হচ্ছে যে এই ইস্যুগুলো এই মুহূর্তে প্রাসঙ্গিক, যেখানে ধর্মীয় মেরুকরণটাই রাজনীতির মূল এজেন্ডা হয়ে গেছে, সেখানে আপনারা যে কথাগুলো বলছেন কতটা প্রাসঙ্গিক যদি একটু বলেন? ধর্ম প্রত্যেকের ভালোবাসার জিনিস, এটা পবিত্র জিনিস। যার যার ধর্ম তিনি নিষ্ঠাভরে পালন করবেন, এটা পশ্চিমবাংলার মাসির কাছে নতুন কোনো ঘটনা না। ৩৪ বছর তো বামফ্রন্ট সরকার ছিল, কখনো তো এরকম হয়নি। আজকে আমাদের প্রয়াত কমরেড জ্যোতি বসু বলেছিলেন বিজেপি হচ্ছে একটা অসভ্য বর্বর দল। আর প্রয়াত কমরেড বুদ্ধ ভট্টাচার্য বলেছিলেন যে দাঙ্গা যদি লাগাতে আসে তাহলে মাথা ভেঙে দেবো। আসলে প্রশাসন যদি না চায় যে এই ঘটনা না ঘটুক, তাহলে এই ঘটনা ঘটে না। কিন্তু আজকে রাজ্যের প্রশাসন, যিনি মাথায় বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার যে বক্তব্য, তার যে কথাবার্তা, এবং ২০১১-র পর যেটা বিশেষভাবে দেখা গেল যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বামপন্থীদের উপর আক্রমণ, তাদের অফিসগুলো দখল করা, মিথ্যে মামলা দেওয়া, তাদের উপর অত্যাচার করা, সব কিছুতেই মানুষের মধ্যে মনে হলো যে পরবর্তী সময় যে বামপন্থীরা যদি মানে এই তৃণমূলের বিরুদ্ধে যদি লড়তে হয়, তাহলে বিজেপি হচ্ছে তাদের সাহারা দিতে পারবে। তাই তারা মনে করলো যে বিজেপিকে ভোট দেবে। কিন্তু আজকে জিনিসটা মানুষের কাছে পরিষ্কার। আজকে আমি গিয়েছিলাম তো ৬৬ নম্বর ওয়ার্ডে তপসিয়া অঞ্চলে, যে মানুষের কাছে পরিষ্কার। তাদের কাছে যখন আমি বলছি এই বিজেপিকে কে পশ্চিমবাংলা নিয়ে এসছেন, ফুল চন্দন দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপিকে নিয়ে এসছেন। আজকে বিজেপি নেতারা কি বলছেন যে লেবার রুমে বিজেপির আদবানিজি না থাকলে তৃণমূলের জন্ম হতো না। আজকে বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম, তাই সন্তানের জন্য মা কী করবেন, তাই পাশে থেকে সাহায্য করছেন। আজকে তারা বলছেন মমতা ব্যানার্জি তাদের কাছে দুর্গা। তো আজকে নির্বাচনকে সামনে রেখে যে নাটক করছেন, এটা পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছে। সত্যিই যদি বিজেপি তৃণমূলের বিকল্প হতো, তাহলে তারা বিধানসভায় এতগুলো এমএলএ সিট পাওয়ার পর সেই বিধানসভায় জগন্নাথ মন্দির, কালী মন্দির নিয়ে আলোচনা হতো না। আজকে আলোচনা হতো আমার পশ্চিমবাংলার শিল্প কোথায়, আমার পশ্চিমবাংলার কারখানা কোথায়, যেখানে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা চাকরি করবে। আমার পশ্চিমবাংলা কেন স্কুল বন্ধ হচ্ছে, কিভাবে স্কুলকে বাঁচিয়ে রাখা যায়, কেন মেয়েদের নিরাপত্তা নেই, মেয়েদের নিরাপত্তার প্রশ্নে সরকারকে আর কী আলোচনা করা দরকার, কী ভূমিকা পালন করা দরকার, প্রশাসনকে কী ভূমিকা করতে হবে, এই আলোচনাগুলো বিধানসভায় নেই, কারণ বামপন্থীরা শূন্য বলে। আজকে বিধানসভা, তাই মুখ্যমন্ত্রী বলেন আমি কায়স্থ, আমি ব্রাহ্মণের মেয়ে, এই আলোচনা আজকে বিধানসভায় নিয়ে আসছে। কিন্তু এইটা রাজ্যের মানুষের কাছে পরিষ্কার। রুজির কথা বামপন্থীরা বলে, কর্মসংস্থানের কথা বামপন্থীরা বলছে, স্কুল খোলার কথা বামপন্থীরা বলছে, মেয়েদের নিরাপত্তা প্রশ্নে আরও কঠোর ব্যবস্থা প্রশাসনকে নিতে হবে বামপন্থীরা বলছে, কৃষকের ফসলের ন্যায্য দামের কথা বামপন্থীরা বলছে, ১০০ দিনের কাজকে ২০০ দিন করতে হবে বামপন্থীরা বলছে। ফলে প্রতিদিনকার জীবন জীবিকার লড়াইয়ে বামপন্থীরা আছে। আর মানুষ তার ধর্মচারণ তার মতন করেই করবে। এই ঐতিহ্য পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার ৩৪ বছরে দেখিয়ে দিয়েছিল কীভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হয়। তাই নিয়েই আমাদের এই লড়াই। আমরা জানি, বিশ্বাস আমাদের, মানুষ আমাদের সঙ্গেই থাকবে, কারণ রুটি রুজির লড়াইয়ে বামপন্থীদের পাশেই মানুষ আছে।